অবস্থান সমানুতা দেখো C5H10O এই সংকেতের অবস্থান সমানুতা এইটা। এটায় কার্যকারী মূলকের অবস্থান 2 নং কার্বনে। আর এটাও কিন্তু অবস্থান সমানুতা। এটায় কার্যকারী মূলকের অবস্থান কিন্তু 3 নং কার্বনে। তাহলে দুইটাই অবস্থান সমানুতা প্রদর্শন করেছে। দেখো কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানুতার উদ্ভব ঘটে তাকে কি বলে? অবস্থান সমানুতা। এটাতে কার্যকারী মূলকের অবস্থান 2 নং কার্বনে। আর এটাতে কার্যকারী মূলকের অবস্থান 3 নং কার্বনে। এটি অবস্থান সমানুতা প্লাস এটি মেটামারিজম। খেয়াল করো, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতাজনিত কারণে যে সমানুতার উদ্ভব হয় সেটাকে কি বলা হয়? মেটামারিজম। কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা আছে, তাহলে এটা তো মেটামারিজম সমানুতা, তাও তো বলতে পারো। তাহলে এটা অবস্থান সমানুতা ও মেটামারিজম সমানুতা দুটোই বলা যায়। এখন বলতে পারো স্যার এটাকে কোনটা বলবো? এটা মূলত অবস্থান সমানুতা, কিন্তু যে যে অবস্থান সমানুতায় দ্বিযোজী মূলক থাকে, দ্বিযোজী মানে 2 হাত আলা মূলক, 2 হাত আলা মূলককে বলা হয় দ্বিযোজী মূলক। যাদের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা থাকে তাদের স্পেশাল নাম দেওয়া হয়েছে মেটামারিজম। আবার বলছি, শোনো সবাই, যে যে অবস্থান সমানুদের দ্বিযোজী মূলক থাকে, 2 হাতালা মূলকদেরকে কি বলা হয়? দ্বিযোজী মূলক। এবং এদের কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা থাকে তাদেরকেই বলা হয় মেটামারিজম। তাহলে মেটামারিজম এক প্রকার অবস্থান সমানুতা। এতে দ্বিযোজী মূলক থাকবে, অর্থাৎ 2 হাতালা মূলক থাকবে, যাদের কার্যকারী মূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার অসমতা হবে তাদের স্পেশালি নাম করা হয় মেটামারিজম। মনে যেন থাকে। আর কেউ কিছু জিজ্ঞেস করবা থাকলে বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার স্ফুটনাঙ্কগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ অবশ্যই, স্ফুটনাঙ্ক এদের ভৌত ধর্মের পার্থক্য। এখন আমি তাহলে আজকে আলোচনায় যে গেলাম, কেউ তো কিছু জিজ্ঞেস করছো না, আজকে আলোচনায় গেলাম, আমি একটু পড়িয়ে দিচ্ছি। আগামী 3 লেকচার বন্ধ থাকবে তো পড়া, পড়িয়ে দিচ্ছি একটু বেশি, তোমরা রেকর্ড চালিয়ে চালিয়ে দেখে নেবা। আমি স্টেরিও সমানুতা আজকে শেষ করার চেষ্টা করব। স্টেরিও সমানুতা আমাদের আলোচ্য বিষয়। স্টেরিও স্টেরিও সমানুতা আমাদের আলোচ্য বিষয়। স্টেরিও একটা গ্রিক শব্দ, এর অপর নাম কিন্তু ত্রিমাত্রিক স্থান। ত্রিমাত্রিক স্থান তো জানো, এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে স্থান। সেই ত্রিমাত্রিক স্থান এর ফলে যে সমানুতা হয় সেটাই হলো ত্রিমাত্রিক স্থান সমানুতা, গ্রিক ভাষায় বলা হয় স্টেরিও সমানুতা। আবার বলছি, স্টেরিও একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। তাহলে স্টেরিও সমানু মানে কি? ত্রিমাত্রিক স্থান। ত্রিমাত্রিক স্থান তো জানো, এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে স্থান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে যে স্থান তাকে বলা হয় ত্রিমাত্রিক স্থান। এই স্টেরিও সমাণু যারা আছে তাদের ক্ষেত্রে
চতুর্যোজী কার্বন, চতুর্যোজী মানে কি 4 হাত, চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্য থাকবে। এই চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাস দেখো, এটা আছে এ বি পি কিউ। তাহলে এটাই যে চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাস, এটাই কিন্তু অন্য বিন্যাস, পি এ বি কিউ, এটা বি এটা কিউ। এইভাবে চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব ঘটে তাকে বলে স্টিরিও সমাণুতা। আর স্টিরিও সমাণুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হয়, যেমন এই একটা ত্রিমাত্রিক চিত্র তৈরি হয়েছে, আরেকটা ত্রিমাত্রিক চিত্র তৈরি হয়েছে, এভাবে আরো হতে পারতো। ত্রিমাত্রিক চিত্রগুলোকে বলা হয় কনফিগারেশন। এই স্টিরিও সমাণু দুই প্রকার, একটা হলো জ্যামিতিক সমাণুতা, জ্যামিতিক সমাণুতা, অপরটা হলো আলোক সমাণুতা। তাহলে আরেকবার একটু শোনো সবাই, আমাদের আলোচ্য বিষয় হলো স্টেরিও সমাণুতা। স্টেরিও একটা গ্রিক শব্দ, এর অর্থ হলো ত্রিমাত্রিক স্থান। সেই ত্রিমাত্রিক স্থান সমাণুতা, একে গ্রিক ভাষায় বলা হয় স্টেরিও সমাণুতা। আর ত্রিমাত্রিক স্থান সম্পর্কে তোমাদের জানা আছে, এক্স ওয়াই জেড অক্ষের সাপেক্ষে যে স্থান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাপেক্ষে যে স্থান, সেটা হলো ত্রিমাত্রিক স্থান। সেই ত্রিমাত্রিক স্থান সমাণুতা, এই ত্রিমাত্রিক স্থানকে গ্রিক ভাষায় বলা হয় স্টেরিও। তাহলে গ্রিক ভাষায় বলতে পারো স্টেরিও সমাণুতা। স্টেরিও সমাণুতার সংজ্ঞা শোনো, চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় ত্রিমাত্রিক সমাণুতা বা স্টেরিও সমাণুতা। আবার বলছি, চতুর্যোজী কার্বনের চারদিকে বিভিন্ন পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব ঘটে তাকে বলা হয় ত্রিমাত্রিক সমাণুতা বা স্টেরিও সমাণুতা। আর স্টেরিও সমাণুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হয়, সেই ত্রিমাত্রিক চিত্রগুলোকে বলা হয় কনফিগারেশন। এই একটা ত্রিমাত্রিক চিত্র, অর্থাৎ এই একটা কনফিগারেশন, এই আরেকটা ত্রিমাত্রিক চিত্র, এই আরেকটা কনফিগারেশন, আরো হতে পারত। আবার শোনো সবাই, চতুর্যোজী কার্বনের চারদিকে পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক সজ্জা বা বিন্যাসের পার্থক্যের কারণে যে সমাণুতার উদ্ভব ঘটে তাকে বলে স্টেরিও সমাণুতা বা ত্রিমাত্রিক সমাণুতা। আর স্টেরিও সমাণুদের যে ত্রিমাত্রিক চিত্রগুলো তৈরি হয়, সেই চিত্রগুলোকে বলা হয় কনফিগারেশন। যেমন এই একটা কনফিগারেশন, এই আর একটা কনফিগারেশন, এইভাবে আরো হতে পারত। এই স্টেরিও সমাণুতা দুই ধরনের, একটা হলো জ্যামিতিক সমাণুতা, আর একটা হলো আলোক সমাণুতা। আমি প্রথমে জ্যামিতিক সমাণুতা নিয়ে আলোচনা করব। দেখো, জ্যামিতিক সমাণুতার বিষয়টা দেখো, এই কার্বন টু কার্বন একক বন্ধন যদি থাকে, তাহলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করা যায়। অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন করা যায়, ফলে এই এটা সিস ফিগার, সেম গ্রুপরা সেম সাইডে আছে না, সিস, এদের তো অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন করা যায় বা আবর্তন করা যায়। তাই একক বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন ঘুরিয়ে বা আবর্তন করে
উল্টায় ফেললাম, এই ডান পাশের উপরে এক্সটাকে নিচে নামাই দিলাম আর নিচের ওয়াইটাকে উপরে উঠাই দিলাম। তাহলে একক বন্ধন থাকার কারণে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয়। তাই যে ছিল সিস তাকে ঘুরিয়ে উল্টাই দিলাম, উপরেরটা নিচে নিচেরটা উপরে ফেলে দিলাম, ফলে সিস হয়ে গেল কি ট্রান্স। আবার এটাকেও তো ঘুরানো যায়, কারণ এটাও তো একক বন্ধন, ফলে এটাকে যদি আবার ঘুরাও তাহলে আবার সে কি সিস হয়ে যাবে। এইভাবে যাদের যাদের একক বন্ধন থাকে তাদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয়। ফলে সিস যেটা আছে সেটার উপরের নিচের দুটো গ্রুপ আছে সেটাকে ঘুরে ফেললেই ট্রান্স হয়ে যায়। ট্রান্স যেটা আছে সেটার উপরে নিচে যারা আছে তাদেরকে ঘুরে ফেললে আবার কি সিস হয়ে যায়। ফলে সিস আর ট্রান্সের পৃথক কোনো অস্তিত্ব থাকে না। এদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা তৈরি হবে না। কিন্তু যদি কার্বনে কার্বনে একক বন্ধন না থেকে দ্বিবন্ধন থাকে, একক বন্ধনের স্থলে দ্বিবন্ধন যদি থাকে, একক বন্ধনের স্থলে যদি দ্বিবন্ধন থাকে অথবা কোন চক্র থাকে, যেমন সাইক্লিক যৌগ, তাহলে এরা আটকা পড়ে থাকে, দ্বিবন্ধনে আটকা পড়ে থাকে, চক্র থাকলে চক্রেও আটকা পড়ে থাকে। ফলে এদের আর অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না। তাই সিস আজীবন সিস হয়ে থাকে, ট্রান্স আজীবন ট্রান্স হয়ে থাকে। ফলে দুই ধরনের কনফিগারেশন তৈরি হয়। তাহলে বিষয়টা আমি আবার বলছি, ভালো করে দেখো। যদি কার্বনে কার্বনে একক বন্ধন থাকে তাহলে এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয়। ফলে যেটা সিস আছে সেটাকে ঘুরিয়ে ফেললেই তো ট্রান্স হয়ে যাবে। আবার একক বন্ধনে তো ঘূর্ণন সম্ভব, যেটা ট্রান্স আছে সেটাকে ঘুরিয়ে ফেললেই সিস হয়ে যাবে। ফলে সিস আর ট্রান্সের পৃথক কোনো অস্তিত্ব রইল না। যে সিস তাকে ঘুরিয়ে ট্রান্স করে ফেলা যায়, যে ট্রান্স তাকে ঘুরিয়ে সিস করে ফেলা যায়। ফলে সিস আর ট্রান্সের পৃথক কোনো অস্তিত্ব রয় না। কিন্তু এখানে একক বন্ধন না থেকে যদি দ্বিবন্ধন থাকে, দেখাচ্ছি, একক বন্ধন না থেকে যদি দ্বিবন্ধন থাকে অথবা চক্র থাকে, তাহলে এদের আর অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না। ফলে এরা আটকা পড়ে থাকে। আটকা পড়ে থাকার কারণে সিস আজীবন সিস থাকে, ট্রান্স আজীবন ট্রান্স থাকে। ফলে দুই ধরনের কনফিগারেশন তৈরি হয়, একটা সিস আর একটা ট্রান্স। আবার বলছি, যদি এদের দ্বিবন্ধন থাকে অথবা চক্র থাকে, যেমন এটা সাইক্লোপ্রোপেনের চক্র হয়েছে, এখানে এরকম চক্র হয়েছে, অর্থাৎ সাইক্লিক যৌগ হয়েছে। যদি দ্বিবন্ধন থাকে বা চক্র থাকে তাহলে আর অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না। ফলে সিস আজীবন সিস থাকে আর ট্রান্স আজীবন ট্রান্স থাকে। এভাবে দুই ধরনের কনফিগারেশন তৈরি হয়, একটা সিস আর একটা ট্রান্স। এখন আমি আমাদের মূল আলোচনায় যাচ্ছি। আমাদের মূল আলোচ্য বিষয় হলো জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা। আর একটা বেসিক বিষয় শোনো, জ্যামিতিক সমানতার কারণেই কিন্তু আমরা দেখতে পাই, আমাদের চোখ যে দেখতে পায় একটা বস্তুকে, সেটা কিন্তু এই জ্যামিতিক সিস্টেন্স পরিবর্তনের কারণে দেখে, যা অনেক হায়ার ক্লাসে পড়বা। জ্যামিতিক সমানতা এর অপর আরেকটা নাম আছে
সেটা হলো সিস ট্রান্স সমানুতা। কারণ জ্যামিতিক সমাণুদের সিস আর ট্রান্স আইসোমার অর্থাৎ সমাণু তৈরি হয়, তাই এর অপর নাম হলো সিস ট্রান্স সমানুতা। আবার বলছি, জ্যামিতিক সমাণুদের সিস এবং ট্রান্স সমাণু অর্থাৎ আইসোমার তৈরি হয়, তাই এর অপর নাম হলো সিস ট্রান্স সমানুতা। তাহলে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা দেখো, দেখো একই আণবিক সংকেত C4H8, এই দুইটা যৌগের একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত তাও এক। তাহলে একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, কিন্তু দ্বিবন্ধন আছে তো, তাই এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না, এবং এদের পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এক্ষেত্রে পরমাণু বা মূলকরা সিস বিন্যাসে বিন্যস্ত হয়ে আছে। এক্ষেত্রে পরমাণু বা মূলকরা ট্রান্স বিন্যাসে বিন্যস্ত হয়ে আছে। তাহলে দেখো, ভালো করে দেখো, আমি 2-3 বার বলবো সংজ্ঞাটা, সংজ্ঞাটা একটু জটিল। একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণুর সৃষ্টি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমাণু, আর এদের এরূপ ধর্মটাকেই বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা। আবার বলছি, একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হয় না, না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠনযুক্ত দুই ধরনের যৌগের অণুর সৃষ্টি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা। ফাইনালি আবার বলছি, ভালো করে শোনো সবাই, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, না হওয়ার কারণে দুইটা ভিন্ন কনফিগারেশন বা দুইটা ভিন্ন জ্যামিতিক গঠন বিশিষ্ট দুই ধরনের যৌগের অণু সৃষ্টি হয়। এদেরকে বলা হয় জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা। আর সিস আর ট্রান্স তো অবশ্যই তোমরা জানো, আবারও মনে করাই দিতেছি। অভিন্ন গ্রুপরা দ্বিবন্ধনের একই পাশে থাকলে তাকে বলা হয় সিস, আর অভিন্নরা যদি বিপরীত পাশে থাকে অর্থাৎ কোনাকুনি থাকে তাহলে এটাকে বলা হয় ট্রান্স। সিস মিন্স হলো সেম সাইড, আর ট্রান্স মিন্স হলো অ্যাক্রস, অ্যাক্রস মানে কোনাকুনি। এই জ্যামিতিক সমানুতা হতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই একটা শর্ত আমি বলে ফেলছি, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতা থাকবে, একটা থাকবে সিস বিন্যাসে আর একটা থাকবে ট্রান্স বিন্যাসে। তাহলে এটা হলো প্রথম শর্ত। প্রথম শর্তটা আবার শোনো, একটু আগেই বললাম, এর আগেও বলছি, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক,
কিন্তু পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা থাকবে, একটা সিস বিন্যাস আর একটা ট্রান্স বিন্যাস। আর এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হবে না, কারণ এদের দ্বিবন্ধন থাকে অথবা চক্র থাকে, তাই এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হবে না। এবং এদের সর্বদা দুই ধরনের আইসোমার অর্থাৎ সমাণু তৈরি হয়, একটা সিস আর একটা ট্রান্স। আর অ্যালকিন হলে অর্থাৎ দ্বিবন্ধন হলেই যে সিস হবে এমন কোনো কথা নেই। দেখো এই একটা অ্যালকিন, এর কিন্তু সিস ট্রান্স কিছুই করা যায় না। দেখো এটা কিন্তু সিস ট্রান্স করা যায় না। বলতে পারো স্যার সিস বানাইছি, এটা ট্রান্স কি করে করবা? তাহলে অ্যালকিন হলেই হবে না, হতে হবে কি প্রতিস্থাপিত অ্যালকিন। যেমন একটু আগে যেটা ছিল প্রতিস্থাপিত অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসছে, তাহলে এটা কি প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিনদের সিস করা যায়, আবার কোনাকুনি ফেলে ট্রান্সও করা যায়। তাহলে অ্যালকিন হলেই হলো না, আবার দেখাচ্ছি অ্যালকিন হলেই হলো না। দেখো এই একটা অ্যালকিন, এর কিন্তু সিস ট্রান্স কিছু করতে পারতেছো না। বলতে পারো স্যার সিস বানাইছি, ট্রান্স কি করে করবা? এর কি ট্রান্স করা যায়? যায় না। তাহলে অ্যালকিন হলোই হলো না, হতে হবে কি প্রতিস্থাপিত অ্যালকিন, অর্থাৎ অ্যালকিনের হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসছে, প্রতিস্থাপিত অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিনদের সিস করা যাবে, ট্রান্স করা যাবে, অর্থাৎ জ্যামিতিক সমানতা হবে। তাহলে শর্তগুলো আবার বলছি, মুখস্থ করো। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক, কিন্তু পরমাণু বা মূলকের ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এটা তো সংজ্ঞায় বলা হয়েছে, সিস বিন্যাস একটা, ট্রান্স বিন্যাস একটা। আর একটা শর্ত হলো কার্বন কার্বন দ্বিবন্ধন বা চক্র থাকে, তো তাই এদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন বা আবর্তন সম্ভব হতে পারবে না। আরেকটা শর্ত হলো এদের দুই ধরনের আইসোমার বা সমাণু তৈরি হবে, একটা সিস আর একটা ট্রান্স। আর সর্বশেষ শর্ত হলো অ্যালকিন হলেই হলো না। কেমন অ্যালকিন হতে হবে বলো? কেমন অ্যালকিন? প্রতিস্থাপিত প্রতিস্থাপিত। এই অ্যালকিনের হলেই সিস ট্রান্স হবে না, হতে হবে প্রতিস্থাপিত অ্যালকিন। যেমন এই অ্যালকিনের হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপন করে দুইটা মিথাইল আসছে, অথবা এই অ্যালকিনের হাইড্রোজেন দুইটা প্রতিস্থাপন করে দুইটা ক্লোরিন আসলেও হবে। দেখো এভাবে প্রতিস্থাপিত অ্যালকিনদের সিস ট্রান্স হবে। এখানে সিস বানাইছি, সেম সাইডে ফেলছি, আর কোনাকুনি ফেললে কি হয়ে যেত? ট্রান্স। তাহলে অ্যালকিন হলেই হলো না, হতে হবে কি প্রতিস্থাপিত অ্যালকিন। এগুলো হলো জ্যামিতিক সমানুতার শর্ত। আমাদের চোখ যখন দেখে তখন সিস ট্রান্স করে ফেলে, ট্রান্স সিস করে ফেলে, বারবার এইভাবে করে দেখে। আলোর আঘাতে চোখের যে রেটিনার রড সেল আছে, সেই চোখের রেটিনার রড সেল সিসকে ট্রান্স করে, ট্রান্সকে সিস করে, ফলে আমাদের চোখ দেখতে পায়। এরপর আমি আলোচনা করব আলোক সমানুতা। আলোক সমানুতা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যত খাদ্য টাদ্য আছে, আবার দেহের প্রোটিন গুলো আছে, এর প্রায় সবই আলোক সমাণু। আলোক সমানুতা, আলোক সমানুতা আমাদের আলোচ্য বিষয়। আলোক সমানুতা বোঝার আগেই সবার আগে আমাদের একটু বেসিক জেনে নিতে হবে, সেটা হলো একবর্ণী আলো। একবর্ণী আলো সেই সাথে আরো জানতে হবে একতলীয় আলো। একতলীয় আলো, এর অপর নাম হলো তল সমবর্তী আলো। তল সমবর্তী আলো। আরেকটা বিষয় আমরা শিখবো এর সাথে, সেটা হলো পোলারাইজেশন।
এগুলো বেসিক পোলারাইজেশন। তাহলে দেখো সবাই, আলোক সমানুতার বেসিক আগে দেখো, তারপর আমরা পরে আলোক সমানুতায় যাব, আগে বেসিকটা শোনো। এই বেসিকে কি কি জানতে হবে? এক বর্ণীয় আলো সম্পর্কে জানতে হবে, একতলীয় আলো বা তল সমবর্তী আলো সম্পর্কে জানতে হবে, এবং পোলারাইজেশন সম্পর্কে জানতে হবে। একসাথে বলছি সবগুলো। একবর্ণীয় আলো যেটা, সেটা বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম ল্যাম্প নিলে উজ্জ্বল সোনালী হলুদ আলো পাওয়া যায়। এই একবর্ণীয় আলো বিশেষ আলোর উৎস থেকে পাবা। যেমন পটাশিয়াম নিলে কিন্তু বেগুনি পাবা। এই একবর্ণীয় আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়, অর্থাৎ ছড়িয়ে পড়ে। যেমন আমরা সোডিয়াম ল্যাম্প নিয়েছি, সোডিয়াম ল্যাম্প নিয়ে উজ্জ্বল সোনালী বর্ণের একবর্ণীয় আলো পেয়েছি। আবার পটাশিয়াম ল্যাম্প নিলে কি বেগুনি বর্ণের আলো পেতাম। এভাবে ক্যালসিয়াম নিলে কি ইটের মতো আলো পেতাম। এইভাবে একবর্ণীয় আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণীয় আলোটাকে বিশেষ প্রিজম, এই প্রিজমকে বলা হয় নিকল প্রিজম। নিকল প্রিজম এর অপর নাম কিন্তু পোলারয়েড লেন্স। নিকল প্রিজম বা পোলারয়েড লেন্স। পোলারয়েড লেন্স। তাহলে এই অসংখ্য সমতলে চলে যাওয়া একবর্ণীয় আলোটাকে বিশেষ প্রিজম, এর নাম হলো নিকল প্রিজম বা পোলারয়েড লেন্স, এর মধ্য দিয়ে যদি প্রতিসরণ করো, প্রতিসরণ করলে এই অসংখ্য সমতলের আলো এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এখন আর অসংখ্য সমতলে নাই, সব এক সমতলে চলে আসছে। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর অসংখ্য সমতলে আলোটাকে এই নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ করে, অর্থাৎ ছেকে বা ফিল্ট্রেশন করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। আবার শোনো, সবাই, একবর্ণীয় আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম ল্যাম্প নিলে সোনালী হলুদ আলো পাওয়া যাবে, পটাশিয়াম নিলে কি বেগুনি পাওয়া যাবে। এইভাবে একবর্ণীয় আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। এই একবর্ণীয় আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণীয় আলোটাকে বিশেষ প্রিজম, এটাকে বলা হয় নিকল প্রিজম বা পোলারয়েড লেন্স, এর মধ্য দিয়ে যদি প্রতিসরণ করো, তাহলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হবে। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলীয় আলো বা তল সমবর্তী আলো। আর অসংখ্য সমতলে আলোটাকে এই প্রিজমের মধ্য দিয়া ছেকে বা ফিল্ট্রেশন করে বা পরিস্রাবন করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। আবার বলি, সবাই মুখস্থ করো। একবর্ণীয় আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। যেমন সোডিয়াম ল্যাম্প নিলে উজ্জ্বল সোনালী হলুদ একবর্ণীয় আলো পাবা, পটাশিয়াম ল্যাম্প নিলে বেগুনি একবর্ণীয় আলো পাবা, ক্যালসিয়াম ল্যাম্প নিলে ইটের মতো লাল একবর্ণীয় আলো পাবা। এইভাবে একবর্ণীয় আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। একবর্ণীয় আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া একবর্ণীয় আলোটাকে বিশেষ প্রিজম, নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ করলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়।
এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলী আলো বা তল সমবর্তী আলো। আর এই অসংখ্য সমতলে আলোটাকে এই প্রিজমের মধ্য দিয়ে প্রতিসারণ করে অর্থাৎ ছেকে বা ফিল্ট্রেশন করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। আবার বলছি, ফাইনালি মুখস্থ করো। একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়, যেমন সোডিয়াম ল্যাম্প থেকে পাওয়া যায় একটা কালার সোনালী হলুদ, পটাশিয়াম ল্যাম্প নিলে আবার একবর্ণী আলো পাওয়া যায় বেগুনি। এইভাবে একবর্ণী আলো বিশেষ আলোর উৎস থেকে পাওয়া যায়। এই একবর্ণী আলো সাধারণ অন্যান্য আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়ে সবদিকে ছড়িয়ে পড়ে। এই অসংখ্য সমতলে চলে যাওয়া একবর্ণী আলোটাকে বিশেষ প্রিজম, এর নাম হলো নিকল প্রিজম বা পোলারয়েড লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণ করলে এরা এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই এক সমতলে চলে আসা আলোটাকে বলা হয় একতলী আলো বা তল সমবর্তী আলো। আর অসংখ্য সমতল আলোটাকে এইভাবে প্রিজমের মধ্য দিয়ে ছেকে বা ফিল্ট্রেশন করে এক সমতলে নিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় পোলারাইজেশন। এরপর আরেকটা বেসিক আমাদের জানতে হবে, কাইরাল কার্বন। কাইরাল এর অপর নাম কিন্তু অপ্রতিসম। কাইরাল বা অপ্রতিসম কার্বন। আমাদের আলোচ্য বিষয় হলো কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন একটু দেখো ভালো করে। কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আবার বলছি, কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আর অপ্রতিসম বা কাইরাল কার্বনকে তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারকা দেখলেই বুঝবা এই কার্বনটা অপ্রতিসম বা কাইরাল কার্বন। আবার বলছি, সবাই শোনো। কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এখানে দেখো, এই একটা কার্বন, কিন্তু এটা কাইরাল কিনা দেখো। পি কিউ আর আর, এটা কি কাইরাল? চারটাই ভিন্ন একযোজী পরমাণু বা মূলক থাকতে হবে, এটা কাইরাল না কিন্তু, এটা কাইরাল। তাহলে কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে ওই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। মুখস্থ করো সবাই, ইহা লাগবে শত জায়গায়। কোন একটা কার্বন যদি চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকে, তাহলে এই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। আর অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বনকে তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এই কার্বনটা চারটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত নাই, তাই এই কার্বনটা কিন্তু কাইরাল না। ল্যাকটিক অ্যাসিড আছে দুই পদের, একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা এল ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড দেখাচ্ছি, ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড। ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড দেখো। ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটার গঠনটা দেখো। ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড দেখো সবাই। এক্ষেত্রে এই কার্বনটা কি কাইরাল নাকি বলো? জি স্যার। হ্যাঁ স্যার। একটা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে এই কার্বনটা, তাই এটা কাইরাল। তাহলে এই ডি বা প্লাস ল্যাকটিক অ্যাসিড
যেটা, সেটাতে এই কেন্দ্রীয় কার্বনটা 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে, তাই এটি একটি কাইরিয়াল কার্বন বা অপ্রতিসম কার্বন। আর কাইরিয়াল কার্বন বা অপ্রতিসম কার্বনকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করবা? তারকা চিহ্ন। তারকা চিহ্ন। তারকা চিহ্ন দিয়ে। এরপর দেখো, দুই নং কার্বনে হাইড্রোক্সি আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল, 2 হাইড্রোক্সি প্রোপানল। এই 1 নং কার্বন, 2 নং কার্বন, 3 নং কার্বন, 2 হাইড্রোক্সি প্রোপানল। এটাতে এই কেন্দ্রীয় কার্বনটা 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত হয়ে আছে, তাহলে এই কার্বনটা কি? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। দেখো আবার 2 হাইড্রোক্সি, 2 নং কার্বনে হাইড্রোক্সি আর বাকিটুক কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানল। এই 2 হাইড্রোক্সি প্রোপানলে কেন্দ্রীয় কার্বনটা 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলকের সাথে যুক্ত আছে, তাই এই কার্বনটা কি? অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় কি? আলোক বা প্রতিবিম্ব সমানতা। আলোক সমানতা দেখো, দেখার আগে এই বিষয়টা দেখো। এই চিত্রটা দেখো সবাই। আলোর উৎস থেকে আলো আসছে, একবর্ণী আলো। একবর্ণী আলো অসংখ্য সমতলে সাধারণ আলোর মতো যাবে, সব দিকে যাচ্ছে। যেমন টর্চের আলো মারলে কিন্তু সব দিকে যায় সোজাসুজি। তাহলে এই আলোর উৎস থেকে যে আলো আসছে, একবর্ণী আলো, সেটা সাধারণ আলোর মতোই সব দিকে যাচ্ছে। সেটাকে নিকল প্রিজম অর্থাৎ পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে ছাকছো, ছাকার ফলে এক সমতলে তরঙ্গ আকারে আগাইছে আলো। আলো তো তরঙ্গ আকারে আগায়। আগায় ঢুকছে কি? কাইরিয়াল যৌগের অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণের টিউবের মধ্যে। টিউবের মধ্যে ঢুকে আগত আলো আর নির্গত আলো দেখো। আগত আলোর সাপেক্ষে নির্গত আলোটা ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখা যাচ্ছে। দেখো এই আগত আলো যা, নির্গত আলো কি সেই তুলনায় ডানে কাত হয়ে গেছে। তাহলে কার মধ্য দিয়ে ঢুকে আলোটা ডানে কাত হয়ে গেছে? কাইরিয়াল যৌগ অর্থাৎ আলোক, কাইরিয়াল যৌগ অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণে ঢুকে আলোটা ডানে কাত হয়ে গেছে। তাই এই যৌগটা আলোক সক্রিয় এবং এটা আলোর তলকে ডানে ঘুরে ফেলছে, তাই এটাকে বলা হয় দক্ষিণাবর্তী বা ডেক্সটো বা প্লাস। এইভাবে আলোর তলটাকে যদি বাঁয়ে ঘুরে ফেলতো এটা, তাহলে বাঁয়ে ঘুরে ফেললে এটাকে বলা হয়তো বামাবর্তী বা লেবো বা মাইনাস। তাহলে আলোর তলকে যারা ডানে ঘুরে ফেলে তাদেরকে বলা হয় দক্ষিণাবর্তী বা ডেক্সটো বা প্লাস, আর বাঁয়ে ঘুরে ফেললে বামাবর্তী বা লেবো বা মাইনাস। তোমরা ডেক্সটো গ্লুকোজ বা ডি গ্লুকোজ খাও না? দেখেছো সবাই? গ্লুকোজের জি স্যার। ডি গ্লুকোজ লেখা জি আছে, স্যার। এই সেই ডেক্সটো গ্লুকোজ। আবার দেখো চিত্রটা দেখো আগে। আলো আসছে, আসছে একবর্ণী আলো। এই একবর্ণী আলো সাধারণ আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হচ্ছে। এই আলোটাকে পোলারাইজিং ফিল্টার অর্থাৎ নিকল প্রিজমের মধ্য দিয়ে পাঠাইছো। পাঠানোর ফলে এটা কিন্তু এক সমতলে চলে আসছে। আর এক সমতলে চলে আসা আলোটা তরঙ্গ আকারে ঢুকছে কোথায়? কাইরিয়াল যৌগের অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণের টিউবের মধ্যে। ঢুকে বের হওয়ার সময় আলোর তলটা ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখা গেছে। দেখো আগত আলোর সাপেক্ষে নির্গত আলো দেখো, তুলনা করো। আগত আলো সাপেক্ষে নির্গত আলো কিন্তু ডানে কাত হয়ে গেছে। তাহলে এই কাইরাল যৌগটা আলোর তলকে ডানে ঘুরাইয়ে ফেলছে, তাই এটা দক্ষিণাবর্তী বা ডেক্সটো বা প্লাস। আবার যদি আলোর তলকে বাঁয়ে ঘুরিয়ে ফেলতো তাহলে এটাকে বলা হতো বামবর্তী বা লেবো বা মাইনাস। আর যদি কোনো দিকে না ঘুরে হতো তাহলে এটা আলোক নিষ্ক্রিয় যৌগ। আমাদের খাদক যেগুলো আছে আমরা যা খাই প্রায় সবই আলোক সক্রিয় যৌগ, এবং আমাদের দেহের প্রোটিন গুলো আলোক সক্রিয় মনোমার থেকে তৈরি হয়। তাহলে আবার দেখো সবাই, একবর্ণী আলো আলোর উৎস থেকে আসছে। যেমন সোডিয়াম ল্যাম্প থেকে একবর্ণী আলো আসছে সোনালী হলুদ, বা পটাশিয়াম ল্যাম্প থেকে আলো আসছে বেগুনি।
এই একবর্ণী আলো সাধারণ আলোর মতোই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই একবর্ণী আলোটাকে আমরা পোলারাইজিং ফিল্টার অর্থাৎ নিকল প্রিজমের মধ্য দিয়ে চালনা করছি, ফলে এরা এখন এক সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হচ্ছে। আর আলো তো তরঙ্গ আকারে আগায়, তরঙ্গ আকারে আগায় ঢুকছে কোথায়? কাইরিয়াল যৌগের অর্থাৎ আলোক সক্রিয় যৌগের দ্রবণের টিউবের মধ্যে। ঢুকে বের হওয়ার সময় আলোর তলটা ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখা গেছে। তাহলে দেখো, আগত আলোর সাপেক্ষে কিন্তু নির্গত আলো ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখতে পেয়েছো। তাহলে এই কাইরিয়াল যৌগটা অর্থাৎ আলোক সক্রিয় যৌগটা আলোর তলটাকে ডানে ঘুরে ফেলছে, তাই এটা দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো বা প্লাস। আর যদি বায়ে ঘুরে ফেলতো তাহলে এটাকে বলা হয়তো বামবর্তী লেভো বা মাইনাস। আর যদি কোনো দিকে না ঘুরাতো তাহলে এটা আলোক নিষ্ক্রিয় হতো। তাহলে আবার চিত্রটা দেখো সবাই। আলোর উৎস থেকে আলো আসছে, যেমন সোডিয়াম ল্যাম্প নিলে একটা নির্দিষ্ট আলো পাওয়া যাবে, একবর্ণী আলো, সোনালী হলুদ। পটাশিয়াম ল্যাম্প নিলে কি একবর্ণী আলো পাওয়া যাবে, নির্দিষ্ট বেগুনি। এইভাবে আলোর উৎস থেকে আলো আসছে। এই আলো সাধারণ আলো, এরা অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হয়। এই অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত বা কম্পিত হওয়া আলোটাকে পোলারাইজিং ফিল্টার অর্থাৎ নিকল প্রিজমের মধ্যে চালনা করছো, ফলে এরা এক সমতলে চলে আসছে। এই এক সমতলে চলে আসা আলোটার তলটা তরঙ্গ আকারে আগাইছে। আলো তো তরঙ্গ আকারে আগায়, আগাইয়ে ঢুকছে কোথায়? কাইরিয়াল যৌগে অর্থাৎ আলোক সক্রিয় যৌগের টিউবের মধ্যে। ঢুকে বের হওয়ার সময় আলোর তলটা ডানে কাত হয়ে গেছে, যা চোখে দেখা গেছে। এবং একটা ডিগ্রি কোণে কিন্তু আবর্তন করে এটা ডানে কাত হয়ে গেছে, যা আগত আলো আর নির্গত আলোর সাপেক্ষে দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এই কাইরিয়াল যৌগটা আলোর তলটাকে ডানে ঘুরে ফেলছে, তাই এটা দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো বা প্লাস। আর যদি বাঁয়ে ঘুরে ফেলতো তাহলে এটাকে বলতো বামাবর্তী বা লেভো বা মাইনাস। আর যদি কোনো দিকে না ঘুরাতো তাহলে এই যৌগটা আলোক নিষ্ক্রিয় হতো। এখন আমরা মূল আলোচনা দেখি, মূল বিষয়টা দেখি। আলোক বা প্রতিবিম্ব সমানুতা আমাদের আলোচ্য বিষয়। দেখো সবাই, এ কিন্তু তুমি যদি পড়াশোনা বাদও দিয়ে দাও, তারপর তোমার বাঁচার জন্য জানা উচিত। আমাদের প্রয়োজনীয় অনেক কিছুই, আমাদের বিশেষত আমাদের খাদ্য প্রায় সবই আলোক সক্রিয় যৌগ। দেখো, আলোক সমানুতা বলছি আমি। আলোক বা প্রতিবিম্ব সমানুতা, প্রতিবিম্ব সমানুতা। ভালো করে দেখো, এটা সাপেক্ষে আমরা আরো বেশ কিছু জিনিস একবারে শিখে ফেলবো। আলোক বা প্রতিবিম্ব সমানুতা আমাদের আলোচ্য বিষয়। দেখো, একই আণবিক সংকেত C3H6O3, C3H6O3 একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন। এই দুইটা ত্রিমাত্রিক গঠন একই। তাহলে একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন, এবং কার্যকারীমূলক এক। দুইটা যৌগই দেখবা কার্যকারীমূলক এক, কার্যকারীমূলক এক। এটা যে কার্যকারীমূলক, এটা ঠিক একই কার্যকারীমূলক, কিন্তু একটার চেহারা আরেকটার দর্পণ বিম্বের মতো। এইটার দর্পণ বিম্বের মতো, এইটা পরেরটার চেহারা। এইটা কাল্পনিক দর্পণ অর্থাৎ আয়না বিবেচনা করো। দর্পণ তো চেনো, আয়না বা মিরর। একটার দর্পণ বিম্বের মতো আরেকটার চেহারা, এটাকে চেহারাকে বলা হয় কি কনফিগারেশন।
দেখো বাম পাশেরটা দর্পণ বিম্বের মতো হলো ডান পাশেরটা। দেখো এটার বিম্বের মতো এইটা, এটার কনফিগারেশনের বিম্বের মতো এটা, বা এই কনফিগারেশনের বিম্বের মতো এটা, জাস্ট লাইক এরকম। ডান হাতের যে কনফিগারেশন এর বিম্বের মতো কি বাঁ হাত? আয়নার সামনে ধরে দেখো ডান হাতের কনফিগারেশনের বিম্বের মতো বাঁ হাত, বা বাঁ হাতের কনফিগারেশনের বিম্বের মতো কি ডান হাত, সেরকম একটা ব্যাপার। তাহলে দেখো সবাই, আমাদের আলোচ্য বিষয় হলো আলোক বা প্রতিবিম্ব সমানুতা। ভালো করে দেখো, একই আণবিক সংকেত C3H6O3, একই ত্রিমাত্রিক গঠন, এবং কার্যকারীমূলক এক থাকার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন। কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে, কেউ আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলা হয় আলোক সমানুতা। আবার বলছি, ভালো করে শোনো, একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন সম্পন্ন, এবং কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম তাও এক এবং অভিন্ন। কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে, কেউ এক সমতুল্য আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ এক সমতুল্য আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু। আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকেই বলা হয়, অর্থাৎ এই ধর্মটাকেই বলা হয় আলোক সক্রিয় সমানুতা। মুখস্থ করো সবাই, একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন, এবং কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম তাও এক এবং অভিন্ন। কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে, কেউ আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকেই বলা হয় আলোক সক্রিয় সমানুতা। ফাইনালি বলছি, মুখস্থ করো সবাই, একই আণবিক সংকেত এবং একই ত্রিমাত্রিক গঠন সম্পন্ন, এবং এদের কার্যকারীমূলক এক থাকার কারণে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন। কিন্তু এরা এক সমতুল্য আলোর ক্ষেত্রে ভিন্নরূপ আচরণ করে, কেউ এক সমতুল্য আলোর তলটাকে ডানে ঘুরায়, কেউ এক সমতুল্য আলোর তলটাকে বাঁয়ে ঘুরায়। এ ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আরেকবার বলি, একই আণবিক সংকেত, একই ত্রিমাত্রিক গঠন সম্পন্ন, এবং কার্যকারীমূলক এক থাকার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্ম এক এবং অভিন্ন। কিন্তু এক সমতুল্য আলোর ক্ষেত্রে এরা ভিন্নরূপ আচরণ করে। এই ধরনের যৌগকে বলা হয় আলোক সক্রিয় যৌগ বা আলোক সক্রিয় সমাণু, আর এদের এরূপ ধর্মটাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয়তার শর্ত শোনো। আলোক সক্রিয়তা হতে হলে অণুতে অপ্রতিসম কার্বন অর্থাৎ কাইরাল কার্বন থাকতে হবে। দেখো দুইটাই অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আছে, এবং উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ বিম্বের মতো হতে হবে, অর্থাৎ এই কনফিগারেশনের বিম্বের মতো এইটা, আবার এই কনফিগারেশনের বিম্বের মতো এইটা। এইভাবে উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে, এবং উভয় কনফিগারেশন একটা আরেকটার উপর অউপস্থাপনীয়। অউপস্থাপনীয় মানে এটাকে কেটে তোলো, কল্পনা করো এটাকে কেটে তুলে এটার উপর ফেলতে চাও, মেলবে? দেখো এটাকে কেটে তুললে এটাকে উপর ফেলতে চাইলে মেলবে না। হাইড্রোজেনটা পড়বে হাইড্রোক্সিলের উপর, হাইড্রোক্সিলটা পড়বে হাইড্রোজেনের উপর। এইভাবে একটাকে আরেকটার উপর ফেললে যদি না মেলে সেটাকে বলে অউপস্থাপনীয়। যেমন ডান হাতের দর্পণ প্রতিবিম্ব বাঁ হাত, একটা আরেকটার উপর কি
মেলে না, একটা আরেকটার উপর অপরিস্থাপনীয়, সেরকম একটা ব্যাপার। এবং এই এদের যে অণু আছে তাতে প্রতিসম তল থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই জেড যে তল, সেই তল থেকে এরা সমান কৌণিক দূরত্বে থাকবে না। আর প্রতিসম কেন্দ্রও থাকবে না, অর্থাৎ কেন্দ্র থেকে সবাই সমান দূরত্বে থাকবে না। কেউ ধরো 70 ন্যানোমিটার, কেউ 180 ন্যানোমিটার, কেউ 300 ন্যানোমিটার, কেউ 35 ন্যানোমিটার। এইভাবে এদের প্রতিসম তল বা প্রতিসম কেন্দ্র থাকবে না। প্রতিসম তল হলো এক্স ওয়াই জেড তলের সাপেক্ষে সমান কৌণিক দূরত্বে থাকবে না, আর প্রতিসম কেন্দ্র হলো কেন্দ্র থেকে সমান ন্যানোমিটার দূরত্বে থাকবে না এরা। তাহলে শর্তগুলো আবার শোনো। 1 নম্বর শর্ত হলো অণুতে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে। আর 3 নম্বর শর্ত হলো উভয় কনফিগারেশন পরস্পরের উপর অপরিস্থাপনীয় হবে, অর্থাৎ একটাকে কেটে আরেকটার উপর ফেললে মিলবে না। যেমন ডান হাতের দর্পণ প্রতিবিম্ব বাঁ হাত, একটা আরেকটার উপর কি অপরিস্থাপনীয়, মেলে না। দেখো এই যেখানে ফেলা হয়েছে, মেলে না। আর এদের তল প্রতিসাম্য, এক্স ওয়াই জেড কি 3টা তল, সেই তলের সাপেক্ষে এরা সমান কৌণিক দূরত্বে থাকবে না, অর্থাৎ প্রতিসম তল থাকবে না। আর কেন্দ্রীয় প্রতিসম, অর্থাৎ কেন্দ্র থেকে এরা সমান দূরত্বে থাকবে না, কেন্দ্রীয় প্রতিসম তাও থাকবে না। তাহলে আরেকবার শোনো, মুখস্থ করো। আলোক সমন্দুতার শর্ত কি? 1 নম্বর শর্ত হলো কাইরাল কার্বন অর্থাৎ অপ্রতিসম কার্বন থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো হতে হবে। 3 নম্বর শর্ত হলো উভয় কনফিগারেশন একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় হবে, অর্থাৎ একটা আরেকটার উপর ফেললে মেলবে না। এটাকে বলা হয় অপরিস্থাপনীয় বা অসমপতিত হওয়া। এবং এদের তল প্রতিসাম্য থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই জেড যে 3টা তল, সেই 3টা তলের থেকে এরা সমান কৌণিক দূরত্বে থাকবে না। এবং কেন্দ্র প্রতিসাম্য থাকবে না, কেন্দ্র থেকে এরা সমান ন্যানোমিটার দূরত্বে থাকবে না প্রতিটা গ্রুপ। এবং এই সেম টাইপের ব্যাপার হলো এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড, সেটাও শোনো। একই ব্যাপার, একই ব্যাপার আমি বলছি। এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড একই ব্যাপার, এটার সাপেক্ষে বলে যাচ্ছি এই একই জিনিস। আমাদের আলোচ্য বিষয় হলো এনানসিওমার এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড। এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড, এই যে দুইটা অণু, এই দুইটা অণু কিন্তু দুইটা ল্যাকটিক অ্যাসিড। একটা ডি ল্যাকটিক অ্যাসিড, এরা আলোর তলকে ডানে ঘুরায়, এটাকে প্লাসও বলা হয় ডানে ঘুরালে। আর একটা এল ল্যাকটিক অ্যাসিড বাঁয়ে ঘুরায় আলোর তলটাকে, এটাকে মাইনাসও বলা হয়। তাহলে যে ডানে ঘুরায় সেটা ডি বা প্লাস, আর যেটা বাঁয়ে ঘুরায় আলোর তলটাকে সেটা কি কি এল বা মাইনাস। এই ডি ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা আলোর তলটাকে প্লাস দিকে 2.24 ডিগ্রি ঘুরায়, অর্থাৎ আবর্তন কোণ হলো 2.24 ডিগ্রি। আর এল ল্যাকটিক অ্যাসিড যেটা, সেটা আলোর তলটাকে মাইনাস দিকে 2.24 ডিগ্রি ঘুরায়। তাহলে ভালো করে দেখো, ডিইলেকট্রিক অ্যাসিড এটাও আলোর তলটাকে ঘুরায় প্লাস দিকে এত ডিগ্রি, আর ইলেকট্রিক অ্যাসিড আলোর তলটাকে ঘুরায় মাইনাস দিকে এত ডিগ্রি। তাহলে আমি এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপডের সংজ্ঞা বলছি, ভালো করে শোনো। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু একটার উপর আরেকটা সমপতিত নয়, কারণ এটাকে কেটে এটার উপর ফেললে মেলবে না, বা এটাকে কেটে এটার উপর ফেললেও মেলবে না। এরূপ কাইরিয়াল কার্বন সম্বলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, একটা প্লাস দিকে অর্থাৎ এই দিকে, আর একটা মাইনাস দিকে অর্থাৎ এই দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের
এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট, আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলে এনানসিওমারিজম। আবার বলছি, ভালো করে দেখো, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর একটা সমপতিত নয়, অর্থাৎ এটাকে কেটে এটার উপর ফেললে মেলবে না, বা এটাকে কেটে এটার উপর ফেললেও মেলবে না। এরূপ কাইরিয়াল কার্বন সম্বলিত দুইটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলে পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট, আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলে এনানসিওমারিজম। আরেকবার বলছি, শোনো, কয়দিন পরে কিন্তু আবার জিজ্ঞেস করবা, ভালো করে শোনো। আমাদের আলোচ্য বিষয় হলো এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট কাকে বলে। দেখো, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর একটা অসমপতিত। এরূপ কাইরাল কার্বন সম্বলিত দুইটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট, আর এদের এরূপ আলোক সক্রিয়তাটাকে বলে এনানসিওমারিজম। তাহলে আমি ফাইনালি আবার বলি, মুখস্থ করো। পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর একটা সমপতিত নয়, অর্থাৎ অসমপতিত হয়। এইরূপ কাইরাল কার্বন সম্বলিত দুইটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট, আর এইরূপ আলোক সক্রিয়তাটাকে বলা হয় এনানসিওমারিজম। আবার বলি, আমাদের আলোচ্য বিষয় এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট। দেখো, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার উপর আরেকটা সমপতিত নয়। এইরূপ কাইরাল কার্বন সম্বলিত দুইটি আলোক সক্রিয় যৌগ যদি এক সমতুল্য আলোর তলটাকে সমান কৌণিক পরিমাণে কিন্তু বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এদেরকে বলা হয় পরস্পরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপট, আর এদের এরূপ আলোক সক্রিয়তাকে বলা হয় এনানসিওমারিজম। এরপর সেম রিলেটেড আরেকটু ছোট একটা সংজ্ঞা আছে, এরপরই আমার পড়া শেষ হবে আজকে। ভালো করে দেখো, রেসিমিক মিশ্রণ কি? রেসিমিক মিশ্রণ বলেই আজকের পড়া শেষ হবে। এগুলোর নোট ধরে পড়বা, আমি গ্রুপে পাঠাবো, আর যে নোট পাইছো সে তো পড়বা। রেসিমিক মিশ্রণ, আমাদের আলোচ্য বিষয় হলো রেসিমিক মিশ্রণ। এই যে দুইটা এনানসিওমার, এই দুইটা এনানসিওমারের সমতুল পরিমাণ অর্থাৎ সম আণবিক পরিমাণ মিশ্রণ, এটা 700 অণু, এটারও 700 অণু, বা এটার 1100 অণু, এটারও 1100 অণু। এই দুইটা এনানসিওমারের এইরূপ সম আণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণ সমবর্তী আলোর তলটাকে ঘুরাতে পারে না, কারণ এক অর্ধাংশ আলোর তলটাকে যেদিকে যে যত ডিগ্রি ঘুরাতে চায়, অপর অর্ধাংশ তার বিপরীত দিকে আবার তত ডিগ্রি ঘুরাতে চায়। ফলে এক অর্ধাংশের আবর্তন দ্বারা আরেক অর্ধাংশের আবর্তন প্রশমিত হয়ে যায়, ফলে সামগ্রিকভাবে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু মিশাইচ কাদের? আলোক সক্রিয়দের। এরূপ মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি সমানুর সাথে এল সমানু মিশানো হয়, তাই এটাকে অনেকে ডিএল মিশ্রণ বলে। বা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে অনেকে প্লাস মাইনাস মিশ্রণ বলে। আরেকবার শুনুন, রেসিমিক মিশ্রণ আমাদের আলোচ্য বিষয়। দুইটা এনানসিওমারের সম আণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। যেমন এটার 400 অণু, এটারও 400 অণু, বা এটার 550 অণু, এটারও 550 অণু। এইভাবে দুইটা এনানসিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণটা সমবর্তী আলোর তলটাকে ঘুরাতে পারে না, কারণ অনুর এক অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে যত ডিগ্রি ঘুরাতে চায়, অপর অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে কি বিপরীত দিকে তত ডিগ্রি ঘুরাতে চায়।
ফলে এক অর্ধাংশের আবর্তন দ্বারা আরেক অর্ধাংশের আবর্তন প্রশমিত হয়ে যায়। ফলে সামগ্রিকভাবে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু মিশাইছো কাদের? সক্রিয়দের। বলতে পার স্যার এর মানে কি? ধরো এটার 400 অণু দিছো, এই 400 অণু এক সমতুল্য আলোর তলটাকে প্লাস দিকে এত ডিগ্রি ঘোরাতে চায়, আর এইটারও তো 400 অণু দিতে হবে, এই 400 অণু আবার বিপরীত দিকে এত ডিগ্রি ঘোরাতে চায়। ফলে একটার ঘূর্ণন দ্বারা আরেকটার ঘূর্ণন প্রশমিত হয়ে যায়, পাঞ্জা লড়ার মতো। তুমি আরেকজনের সাথে পাঞ্জা লড়তেছো, সে একদিকে যতটুক বল দিতেছে তুমি আবার বিপরীত দিকে ততটুক বল দিতেছো, ফলে তার বল দ্বারা তোমার বল নাকচ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ফলে সামগ্রিকভাবে মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরূপ মিশ্রণই হলো রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি সমানুর সাথে এল সমানু মিশানো হয়, তাই এটাকে ডিএল মিশ্রণ বলা হয়। বা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে অনেকে প্লাস মাইনাস মিশ্রণ তাও বলে থাকে। আরেকবার বলি ফাইনালি, তাহলে আজকের পড়া শেষ। সবাই মনোযোগ দিয়ে দেখো, আমাদের আলোচ্য বিষয় হলো রেসিমিক মিশ্রণ। দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলে রেসিমিক মিশ্রণ। যেমন এইটার 800 অণু, এটারও 800 অণু, বা এইটার 950 অণু, এটার 950 অণু। এইভাবে দুইটা এনান্সিওমারের সমাণবিক পরিমাণ বা সমতুল্য পরিমাণ মিশ্রণকে বলে রেসিমিক মিশ্রণ। এই মিশ্রণটা এক সমতুল্য আলোর তলটাকে আর ঘুরাতে পারে না, কারণ অণুর অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে আবর্তন করতে চায়, অপর অর্ধাংশ এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে আবর্তন করতে চায়। ফলে একদিকের আবর্তন দ্বারা আরেক দিকের আবর্তন প্রশমিত হয়ে যায় এবং আলোর আর ঘূর্ণন হয় না। ফলে সামগ্রিক মিশ্রণটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু মিশাইছো কাদের? আলোক সক্রিয়দের। এরূপ স্পেশাল মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণ তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। আর রেসিমিক মিশ্রণে ডি সমানুর সাথে এল সমানু মিশানো হয়, তাই এটাকে ডিএল মিশ্রণ বলা হয়। বা প্লাস ঘূর্ণনের সাথে মাইনাস ঘূর্ণন মিশানো হয়, তাই এটাকে প্লাস মাইনাস মিশ্রণ তাও বলা হয়। যা বলো, কিন্তু তোমরা আমাকে বলো, এটার 500 অণুর সাথে যদি এটা 700 অণু মিশাইতাম, তাহলে কি রেসিমিক হতো? না স্যার। না স্যার। বা এটার 400 অণুর সাথে এটার 300 অণু মিশাইলে কি রেসিমিক হতো? না না স্যার। স্যার। এগুলো যেন আর পরে আর জিজ্ঞেস না করো, মুখস্থ করে ফেলবা একেবারে পরে। আমি কিন্তু 4-5 বার করে মুখস্থ করাই দিলাম, কারণ এই স্টুডেন্টরা কয়দিন পর আবার জিজ্ঞেস করে। এগুলো একটু পড়ে নিও। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। 3 ক্লাস বন্ধ, 3 লেকচার বন্ধ থাকবে। এটার লেকচার দেখে প্রয়োজনে আবার পড়ে নেবা, মুখস্থ করে ফেলবা। আমি গ্রুপে পাঠাচ্ছি, আর নোট নাও না কেন তোমরা? আমার বাসায় এসে নোট নাও না কেন? সবগুলো নোট তো রেডি হয়ে আছে, আবার গ্রুপে পাঠাচ্ছি।